বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন লুনানুর, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন SM সুজাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই ছোট করে দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি একটু তুলে ধরবো তা হচ্ছে বাংলাদেশের আকাশে শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রবিবার রোজা শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। নিত্যপণ্যের দাম প্রসঙ্গে প্রেস সচিব বলেছেন যে গত রমজান মাসের তুলনায় এই রমজানে বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে, দাম কমেছে। এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রমজানে ফোকাস থাকবে যে দামটিকে কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। রোজার সময় কিছু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের গ্রহণের মাত্রা বেড়ে যায়, বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে আমরা দেখেছি। এছাড়া ছোলা, খেজুরের ক্ষেত্রেও আমরা দেখেছি। প্রতিটি পণ্যের ক্ষেত্রে সরকারের ফোকাস হচ্ছে কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। এটার জন্য প্রতিনিয়ত কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, NBR, বাংলাদেশ ব্যাংক, ট্যারিফ কমিশন। সবার সম্মিলিত প্রয়াসে আমরা বলতে পারি যে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে। এরপর যে তথ্য তা হচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা NCP শুক্রবার আত্মপ্রকাশ করেছে। তাদের বক্তব্য ঘোষণা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার জন্ম নেয়া দলটি কোন দর্শন ও সুনির্দিষ্ট কোনো কর্মসূচি দিতে পারেনি এমনটাও মনে করছেন অনেক বিশ্লেষক। কোনো দর্শন ও সুনির্দিষ্ট কোনো কর্মসূচির কথা বলছিলাম। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক এবং দলটির স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, এগুলো বলতে দলটি কি বোঝাতে চেয়েছে কিংবা ভবিষ্যতে কি করতে চাইছে তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব BBC বাংলাকে বলেছেন, তারা যেসব লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন তাতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন দলটি মধ্যপন্থায় বিশ্বাসী, একটি মধ্যবিত্তের দল হিসেবে আবির্ভূত হবার আভাস দিয়েছে, যাতে প্রথাগত রাজনীতি পরিবর্তনের বার্তা আছে। কিন্তু এটি করতে দেশে যে রাজনৈতিক ঐক্য দরকার হবে তা নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা তারা দিতে পারেনি। এটি BBC বাংলা একটি প্রতিবেদন আমি তুলে ধরছিলাম একটি অংশ। এরপর যে তথ্য তা হচ্ছে অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির কোনো পলিটিক্যাল ফিলোসফি বা রাজনৈতিক দর্শন পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার তিনি এক অনুষ্ঠানে বলেছেন যে আজ দুই একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছেন। এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এইটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু, জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন। অনেকে দল করছেন, আমি গতকাল নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে, কিন্তু পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি, এমনটা বলেছেন রুহুল কবির রিজভী। এরপর আরেকটি তথ্য ছোট করে তা হচ্ছে যে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচন আগে 2022 সালের শেষের দিকে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট ভেঙে যায়। এরপর ওই বছরের 22 ডিসেম্বর 20 দলীয় জোটের 12টি দল মিলে গঠিত হয় 12 দলীয় জোট। তারা সরকার পতনের আন্দোলনে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে অংশ নেয়, কিন্তু 2023 সালে এই জোট থেকে বেরিয়ে যায় মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি। তবে ফারুক রহমানের নেতৃত্বে লেবার পার্টির একটি অংশ জোটে থেকে যায়। সবশেষ শনিবার অর্থাৎ 1 মার্চ বাংলাদেশ সময় 12 দলীয় জোটের দ্বিতীয় দফায় ভাঙন ধরেছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে। এই জোট থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি কাজী জাফর বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মোস্তফা জামাল হায়দার তিনি একটি বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন, আমাদের দলের বৈঠক ছিল, সেখানে 12 দলীয় জোটের নাম সর্বস্ব দলগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। এবং তিনি আরও বলেন, আমরা জোট থেকে বেরিয়ে যাব কেন? এই জোট গঠন করেছি আমরা, যারা জোটে নিষ্ক্রিয় তাদের বের করে দেয়া হবে। এই ছিল কিছু তথ্য। আমি অনুষ্ঠানের শুরুতে একটু চলে যাই SM সুজাউদ্দিন আপনার কাছে। আপনারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে গতকাল শুক্রবার, আপনাদের শুভকামনা জানাচ্ছি। শুরুতেই অনেক প্রশ্ন উঠছে আপনাদের নতুন রাজনৈতিক দল নিয়ে। প্রথমে আমি কিছু প্রশ্ন একটু তুলে ধরি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক, জাতীয় নাগরিক পার্টির যে স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, এই বিষয়গুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার করতেন, স্পষ্ট করতেন যে আপনারা কি বলতে চাইছেন এই বিষয়গুলো দিয়ে। SM সুজাউদ্দিন। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে TVN24 এর দর্শক যারা শুনছেন।
এটা একটা গতকালকে হিস্টোরিক্যালি একটা, শুধুমাত্র বাংলাদেশে নয়, সাউথ এশিয়াতে এবং পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল এবং গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, যেখানে সারা বাংলাদেশের প্রত্যেক প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তারা অংশগ্রহণ করে এবং প্রোগ্রাম খুবই সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়। তো এই গতকালকের যে প্রোগ্রাম, গতকালকের যে জাতীয় নাগরিক পার্টির যে গঠন, এটা একটা দীর্ঘ পরিক্রমায় এবং দীর্ঘ লড়াই সংগ্রাম এবং আন্দোলনের ফসল, যেখানে আমরা বলতে চেয়েছি বাংলাদেশে 47 থেকে 24 যেই সময়গুলোতে বাংলাদেশ নানাভাবে নানা নানা ধরনের মানুষ, নানা প্রান্তের মানুষ এবং নানা জেনারেশন কিন্তু বাংলাদেশে এক ধরনের তারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সেটার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আমরা গত 5 দশকে আমরা যেটা দেখেছি যে এক ধরনের একটা গোষ্ঠী আহ নানাভাবে বাংলাদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন এবং হয়রানি, ঘুম খুন সহ করে নাই এমন কোনো কর্মকাণ্ড আসলে নাই। তো সেই জায়গা থেকে এবং ফ্যাসিস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আসলে কি চায়, যেখানে জনমানুষ তাদের নিজস্ব আশা আকাঙ্ক্ষা, যেখানে নাগরিক তার নাগরিক পরিচয়ে, তার রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে তার নাগরিক পরিচয়ে সে তার অধিকারটুকু ফিরে পেতে চায়। তো সেই জায়গা থেকে গতকালকে আমাদের ঘোষণাপত্রে, বিশেষ করে আমাদের যে আমাদের প্রধান আহ্বায়ক এবং যিনি পুরোপুরি ওনার বক্তব্যে প্রত্যেকটা বিষয় উনি ক্লিয়ার করেছেন, এবং সেখানে তিনি বলেছেন আসলে আমাদের আগামীর সম্ভাবনা এবং আমরা আসলে কি চাইছি। বিশেষ করে আপনি আপনি জেনে থাকবেন যে জাতীয় নাগরিক আমরা যখন জাতীয় নাগরিক কমিটি করেছিলাম, সেই জাতীয় নাগরিক কমিটিতে আমরা সারা বাংলাদেশের অনলাইন ফর্মের মধ্য দিয়ে, অনলাইন জরিপের মধ্য দিয়ে যে ব্যাপারগুলো মানুষের কাছে উঠে আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের আহ 1971-এ আমরা যেই ধরনের সাম্য, মানবিক মর্যাদা এবং আরো যেসব বিষয়গুলো আমরা সেই সময় উঠে আসছিল লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেটা কিন্তু কোনোভাবে অর্জিত হয় নাই। এবং বঙ্গীয় সভ্যতায় যে একটা স্বকীয় রাজনৈতিক ধারার কথা, যেটা আমরা সবসময় ভেবে আসছিলাম একটা জাতি হিসেবে, সেটা কিন্তু কখনো ঘটে নাই। সেই 1971 সালকে যদি আমরা ফার্স্ট রিপাবলিক ধরি, এই পরবর্তী সময়ে আমরা বলছি যে এটা হবে সেকেন্ড রিপাবলিক, যেখানে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে বেরিয়ে এসে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, যেখানে মানুষ তার অধিকারের কথা বলতে পারবে এবং প্রত্যেকটা মুহূর্তে তার যে রাজনৈতিক যে চর্চা, সেটা তারা করতে পারবে। সেখানে একজন কামারের ছেলে, একজন কুমারের ছেলে, একজন প্রান্তিক কৃষকের ছেলে সে নেতৃত্বে আসতে পারবে। শুধুমাত্র কোনো গোষ্ঠী কেন্দ্রিক, কোনো ডোমেইন কেন্দ্রিক কোনো রাজনীতি হবে না। সেখানে মানুষ তার অধিকারের কথাগুলো বলতে পারবে। এবং সাথে সাথে যেই ধরনের বাইনারি পলিটিক্স গুলো আছে, যে বাইনারি পলিটিক্স গুলো আমরা খুবই স্পষ্ট ভাবে গতকালকে ক্লিয়ার করা হয়েছে, যে ভারতপন্থী, পাকিস্তানপন্থী এই ধরনের রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশপন্থী যে রাজনৈতিক যে ব্যবস্থা, এবং সেটা আগামী দিনেই সেই রাজনৈতিক ব্যবস্থা তৈরির যে পাটাতন তৈরি করার, সেই কাজটাই আসলে গতকালকেই শুরু হয়েছে। এবং যেখানে আমরা প্রত্যেকেই সারা বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা বলছি যে এটা এক ধরনের বাংলাদেশের নতুন দিগন্তের সূচনা, শুধুমাত্র বাংলাদেশে নয় এবং এশিয়াতে এবং বিশ্বে গতকাল একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। এবং এই প্রত্যেকটা বিষয় দীর্ঘদিনের, শুধুমাত্র আমরা খুব অল্প কিছু মানুষ এটা ডিসাইড করছে এমনটা নয়। আমাদের জাতীয় নাগরিক কমিটি করার সময় আমাদের প্রায় 400-র মতো কমিটি সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলায় সম্পন্ন হয়েছে। এবং এই প্রত্যেকটা জায়গার মানুষ কি ভাবছেন, এবং যারা লিখতে জানেন না, যারা পড়তে পারেন না, তাদেরকে ট্রান্সলেট করে তাদেরকে পড়িয়ে শোনানো হয়েছে আমরা আসলে কি চাই। সেই প্রত্যেকটা জিনিসগুলো যেখানে, যেটা একটা ডেমোক্রেটিক প্রসেসের অংশ, এবং যেখানে মানুষের, প্রান্তিক মানুষের পার্টিসিপেশন থাকে, যেটা এর আগে কখনোই কোনো, আমরা যে সংবিধানের আলাপ করি, যে 72-এর সংবিধানের কথা বলছি, সেখানে জনগণের এবং মানুষের সেই প্রতিফলন গুলো আসলে ছিল না। সাংবিধানিক যে স্বৈরতন্ত্র ছিল, যেখানে এক ধরনের শুধুমাত্র একটা গোষ্ঠীকে, একটা চেয়ারকে পদে বসানোর জন্য যেসব আইন কানুন করা হয়েছিল, সেই জায়গা থেকে মুক্তি এবং লড়াই যে সংগ্রামটা, সেটাকে আমরা বলছি সেকেন্ড রিপাবলিক। আর এই, আর যে ধরনের যে স্লোগানের কথা আপনি বলেছেন, উল্লেখ করেছেন, ওই প্রত্যেকটা জিনিস কিন্তু গণভুত্থানের মধ্য দিয়েই উঠে আসা। যখনই আমরা রাজপথে লড়াই সংগ্রাম করছি, সেখানে কিন্তু মানুষ তার অধিকারের কথা বলছে, সেখানে মানুষ তার মুক্তির কথা বলছে। এটা কোনো কিছুই ধরেন হুট করে আসেনি আর কি, এটা প্রত্যেকটা গণভুত্থানের মধ্য দিয়ে যে ধরনের শব্দগুলো আসছে, যে ধরনের বাক্যগুলো আসছে, যে পলিসি গুলো আসছে, যে আলাপ গুলো আসছে, ফিয়ার অফ ফিয়ার থেকে দূর করবার জন্য, জনগণকে মুক্তি দেওয়ার জন্য যেই ধরনের আপনার মানুষের কথাগুলো আসছে, সেগুলো নিয়েই আসলে
আহ সঙ্গ একটা একটা অ্যাকুমুলেট করে আমাদের আহ পুরো পুরো একটা চিন্তা তৈরি করা, যে চিন্তার মধ্য দিয়ে এবং আমরা গতকালকে একটা রাজনৈতিক পাঠাতন আমরা তৈরি করেছি, একটা জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা হয়েছে, যেটা আগামীর সম্ভাবনাময় এবং আগামী তরুণদের জন্য এক ধরনের মাইলফলক। এবং আগামী তরুণদের, বিশেষ করে দীর্ঘ 15 বছরে যাদের কোনো ন্যূনতম ন্যায্যতা পর্যন্ত দেওয়া হয় নাই, এবং বাংলাদেশের প্রবীণ নবীন সবাইকে নাগরিক মর্যাদা যেখানে দেওয়া হয় না, সেই নাগরিক মর্যাদার রক্ষার জন্য একটা বিশেষ পাঠাতন তৈরি করা হয়েছে, যেটা সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। লুনানুর, আমি একটু আপনার কাছে আসি, আসার আগে আমি একটু দু একটি বিষয় একটু তুলে ধরি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন তিনি পাননি, এবং সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের যে দাবি, সেটি সংসদ নির্বাচনকে বিলম্বিত করার একটি বার্তা হিসেবে মনে করছে বিএনপি। এমন একটি ইঙ্গিত তাদের দিক থেকে আসছে। লুনানুর, এই যে নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলা হচ্ছে, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, এই বিষয়গুলো একজন রাজনীতিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। সকল দর্শক চলছেন রয়েছে নতুন দলের একজন নতুন দায়িত্বপ্রাপ্ত লোক, তাকে অভিনন্দন জানাচ্ছি। একটি নতুন আসলে কি মানে এই টোটাল বিষয়টি আলোচনা করতে গেলে যে বিষয়টি আলোচনা রাজনীতির কি আর সেই বিষয়টি যদি আপনি আলোচনা করেন শুরুতেই, সেটি হচ্ছে যে আপনি যখন মানে পলিটিক্স মানে হচ্ছে একটি দল গঠন করা বা শুধু নির্বাচন করা বা ক্ষমতায় যাওয়া, সেটা তো না। পলিটিক্স হচ্ছে একটি সুনির্দিষ্ট ফিলসফি করা, জনগণের মতামত আহ্বান করা, জনগণের সমর্থন আহ্বান করা বা নিজেকে সংরক্ষিত করা। এখন একটি বিশেষ প্রেক্ষিতে পৃথিবীতে যুগে যুগে দেশে দেশে হয়েছে বিভিন্ন অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের শক্তি যারা কোনো লড়াই, আপনি একটু আমি বলবো মানে অন্যভাবে যদি শুরু করি, কোনো লড়াই তো অরাজনৈতিক লড়াই না। কিন্তু এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো গত 15 বছর ধরে লড়াই করে আসলো। আপনারা জানেন যে নির্বাচনের পরপরই আমরা বাম জোট হরতাল করেছিলাম, নির্বাচন প্রত্যাখ্যান করে নানা ধরনের কর্মসূচি পালন করেছি। কিন্তু এই যে ছাত্রদের আন্দোলনটা শুরু হলো, এই আন্দোলন যখন শুরু হলো তখন কিন্তু এই আন্দোলনকে এক ধরনের মানে বিরাজনীতিকরণ বা অরাজনৈতিক একটি চেহারা দেওয়ার একটা চেষ্টা আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের বয়ান হয়েছে, যেটি একটি সাধারণ ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এটি একটি দাবিতে চলা আন্দোলন। কিন্তু বিষয়টি কিন্তু গতকালকে এসে মানে স্পষ্ট হলো সেটি হচ্ছে কোনো লড়াই, কোনো আন্দোলনই, কোনো কার্যক্রমই আসলে রাজনীতির বাইরে। প্রত্যেকটি বিষয় রাজনীতির অংশ, এবং সে রাজনীতিটা আপনি কিভাবে ডিফাইন করছেন সেটি হচ্ছে একটি ফিলসফি, একটি রাজনৈতিক দর্শন। আপনি মনে করেন আমি কমিউনিস্ট পার্টি, পৃথিবীতে এটাকে বামপন্থী দল বলে আপনি বলেন, বা যারা বুঝিয়া রাজনীতি করে তাদেরকে ডানপন্থী বলে। এটা কিন্তু একটি দুটি ধারা। আমরা প্রথম থেকে যখন বলে আসছিলাম যে মধ্যবর্তী বা মধ্যপন্থার রাজনীতি বিষয়টা পরিষ্কার, এটি একটি বিষয়। বা আজকে যে কথাটি তারা সেকেন্ড রিপাবলিক বলল, সেকেন্ড রিপাবলিক বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে বলে, বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতির জায়গায় বলে, সেই জায়গাগুলোতে জনগণের অধিকার, এটা একটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি বাংলাদেশে প্রচলিত ছিল, সংসদীয় গণতন্ত্র। এবং সেই সংসদীয় গণতন্ত্রে কিন্তু আসলে জনগণের অধিকার সর্বোচ্চ ভাবে নিশ্চিত হওয়ার একটি বিষয় থাকছে। আমাদের যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে প্র্যাকটিসে, যারা রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্র্যাকটিসে সমস্যা ছিল। এখন সেকেন্ড রিপাবলিক বলতে কি হবে, যে মনে করেন একটা দেশে রাজতন্ত্র আছে, একটা দেশে গণতন্ত্র আছে, একটা দেশে মানে ধর্মস্থায়ী বা মানে ব্যাপার আছে, সেই পদ্ধতিটাকে পরিবর্তন করা। কিন্তু আমরা তো মনে করি না যে বাংলাদেশে যে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিচালনার জন্য যে ব্যবস্থা রয়েছে, কিছু কালা কানুন যুগে যুগে স্বৈরাচারী সরকারগুলো করেছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে হয়েছে, কিন্তু আসলে যে সাংবিধানিক নীতিটা রয়েছে সেটি জনগণের পক্ষে একটা একটা বিধি ব্যবস্থা। তো এই বিধি ব্যবস্থাকে যদি আমি বহাল রাখি আসলে, তাহলে তো সেটা সেকেন্ড রিপাবলিক হয় না। তাদের আহ্বান যেটা আছে সেটি হচ্ছে যে এই চর্চাটাকে পরিবর্তন করতে হবে। এই বিষয়ের সাথে আমরা একদম একমত যে এই আমাদের যে সংবিধানকে সমুন্নত রাখার কোন চেষ্টা বাংলাদেশের এই 53 বছরের কোন সরকারই তেমন ভাবে করেনি, বা সংবিধানে জনগণের যে অধিকার সংরক্ষিত রয়েছে সেই অধিকার নিশ্চিত করেনি।
উপরন্ত সে অধিকারগুলোকে খর্ব করেছে। কিন্তু আমাদের সংবিধানে কিন্তু জনগণের অধিকার সমানভাবে স্বীকৃত রয়েছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই মুহূর্তে উঠে এসেছে, আমি জানি না আপনি বলেছেন কিনা, সেটি হচ্ছে 47 থেকে শুরু করে 24-কে যে করা হচ্ছে। আপনাকে একটা জিনিস খুব মানে সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে যে 47-এর আমাদের যে জন্মের যে বিষয়টি যেভাবে আবির্ভাব হয়েছিল, সেটি কিন্তু 48 সাল থেকে এবং পরবর্তীতে 52 সালে এসে পরিষ্কার হয়েছে 62-63-এর মধ্য দিয়ে। তারপরে 71 সালে সেটা চূড়ান্ত রূপ হয়। বাংলাদেশের মানুষের এই জনপদের মানুষের একটা ভাবনা সুস্পষ্টভাবে সেখানে প্রকাশিত হয়েছিল। জাতিগতের ভিত্তিতে যেভাবে ভাগ করা হয়েছিল বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের জনগণ সেই সময় একটা অসাম্প্রদায়িক জনপদ গড়ার লড়াইয়ে কিন্তু তারা ছিল। কাজী এই যে পার্থক্যের জায়গাটা, মানে এই যে একটা মানে ভিন্নভাবে একটা মোড় শুরু হয়েছে, সেইটার পরিণতিটা হচ্ছে 71 সালে এসে আমরা পেয়েছি। যদিও তারপরে নানা ধরনের সবাই ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ঘটেছে, সাম্প্রদায়িক ভাবে নির্যাতন হয়েছে, হেনস্থা হয়েছে, বা সাম্প্রদায়িক ভাবে কেউ কেউ নানা ধরনের সুযোগ ব্যবহার করেছে, এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আমাদের কিন্তু এই যে একটা মানে মোড়, এই মোড়টাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের যে যে বিভাজনটা বা যেভাবে আবির্ভাবটা হয়েছিল এই জনপদের মানুষের সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ ছিল না বলে সে তার মনোভাবটা, তার প্রত্যাশাটা 48 সাল থেকে কিন্তু আমাদের বিভিন্ন লড়াই সময়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, এবং যার চূড়ান্ত রূপটা 71 সালে এসে আমরা পেয়েছি। এবং যার একটা চূড়ান্ত রূপ আমাদের কিন্তু সংবিধান একদম পূর্ণাঙ্গ 72-এ আমরা বলছি তা না। যার একদম চূড়ান্ত এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় সুফলটা হচ্ছে আমাদের 72-এর সংবিধানের মূল ভিত্তি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। এর কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তন, কিন্তু মূল ভিত্তির জায়গা কিন্তু বাংলাদেশের মানুষ লড়াই করে এটা অর্জন করে এটা প্রতিষ্ঠা করেছে। এই জায়গাগুলোর উপরে ভিত্তি করে এবং এই যে ছাত্র গণ অভ্যুত্থানটা তৈরি হয়েছিল, সেই গণ অভ্যুত্থান তৈরির সময়ে কিন্তু এই জায়গাগুলো নিয়ে কোনো প্রশ্ন করে বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করা হয়নি। কিন্তু এই বিষয়ে ভিন্ন মত দিয়ে আপনি একটা আহ্বান করতেই পারেন, সেটা বিভিন্ন বিষয়ে আহ্বান করতেই পারেন, কিন্তু সেটা আপনার সুস্পষ্ট একটি রোড ম্যাপ বলেন, একটি পরিকল্পনা বলেন, অথবা তার পক্ষে বক্তব্য বলেন, সেটা থাকতে হবে। বারবারই কিন্তু এটা বলা হচ্ছে, এবং কারা বলা হচ্ছে আমি আজকে শুনলাম, আগেও দেখেছি গণমাধ্যমে যে এই তারা বিভিন্ন জনের মানে মতামত নেওয়ার চেষ্টা করেছে, অনলাইনে মতামত নেওয়ার চেষ্টা করেছে, এবং যে কথাটি সুজা বললেন, আমি তো মানে যে বাংলাদেশের কামার কুমার কৃষক শ্রমিকের সন্তানরা রাষ্ট্র পরিচালনায় যাবে, এটা তো কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, তাই না? এবং এটার জন্য কিন্তু সেকেন্ড রিপাবলিকের দরকার হয় না। আমাদের যে 72-এর সংবিধানের মূল ভিত্তি, সেখানেই এটা এটা রয়েছে, সকল জনগণের সমান অধিকার, এবং যেটাকে পরে পরিবর্তন করা হয়েছে, সমাজতন্ত্রকে পরিবর্তন করে সামাজিক ন্যায় বিচার সামনে এটা নিয়ে আসা হয়েছে। এই যে জায়গাটা, কিন্তু আপনি দেখেন একটা বিষয় আমি বলি, সেটি হচ্ছে যে যদি তারা 5-6 মাস ধরে, মানে আরো 3-4 মাস ধরে এই কাজটা করে থাকে, বিভিন্ন ভাবে মানুষের কাছে যায়, তাদের মতামত নেয়, তাহলে তো একটা বিষয় যে আলোচনাটা আজকে কালকে উঠছে, বিভিন্ন রাজনৈতিক দল করছে যে নাইট সাহেব ক্ষমতায় থেকে, সরকারের থেকে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে ছিলেন আর কি। সেটা তো আসলে হয়েছে এবং শেষ মুহূর্তে এসে সে পদত্যাগ করেছে। এই যে টোটাল বিষয়টা, আমাদের আসলে পরিবর্তন দরকার এই প্র্যাকটিসের জায়গায়। এবং বাংলাদেশের জনগণের কিন্তু সুস্পষ্ট অবস্থান হচ্ছে 71-এর পক্ষে এবং 72-এর সংবিধানের মূল ভিত্তির পক্ষে। আমি জানি না গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এটা হতেই পারে, কিন্তু সেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা হবে, এটি একটি করা হবে, এই কথাটা বলা যায় কিনা আমি জানি না। তারা তাদের দাবি তুলতে পারে যে আমরা চাই যে গণপরিষদ নির্বাচন দেওয়া হোক এবং সেখানে করা হবে। যখন এই বলা হয় তখন হচ্ছে জনগণে এই যে নানা ধরনের আপনি কথাগুলো বললেন যে নানা ধরনের আলোচনা উঠে আসে। তারপরও অনেক তরুণরা অপেক্ষাকৃত, আমার মনে হয় যে সবাই আমার চেয়ে বয়সে বড়, যাদের বয়সে ছোট মঞ্চে দেখলাম আর কি, অপেক্ষাকৃত তরুণরা এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, নির্যাতনের মধ্য দিয়ে নিজেদেরকে পোক্ত করে তারা একটা রাজনৈতিক মঞ্চে এসেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মূল ভিত্তি, তার উপরে ভিত্তি করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় তারা সহায়ক শক্তি হবে। অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। জি লুনা নূর, আপনাকে ধন্যবাদ। সুজাউদ্দিন, আপনিও সাথে থাকবেন। আমাকে একটি বিরতি নিতে হবে, ছোট্ট একটি বিরতি নিব, ফিরে এসে আপনাদের সাথে আরো আলোচনা করব। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে একজন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাই। বিরতির পর আমি একটু এস.এম. সুজাউদ্দিন আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। যেমনটি লুনানুর বলছিলেন যে নাহিদ ইসলাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছেড়ে তিনি রাজনৈতিক দলে যোগ দিলেন আপনাদের, এবং আহ্বায়কের পদে তিনি যুক্ত হলেন। আমি আরেকটু বলি যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আরও যে দুজন উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধি আরও যারা আছেন তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর। এখন বিষয়টি হচ্ছে যে আপনাদেরই সাথে আরও দুজন এখন উপদেষ্টা পরিষদে আছেন। নাহিদ ইসলাম তিনি দায়িত্ব ছেড়েছেন এবং ছেড়ে রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। আসিফ এবং মাহফুজ তারাও কি অদূর ভবিষ্যতে আপনাদের সাথে রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে যাচ্ছেন কিনা? যদি সেটা হয় তাহলে তারা কেন পদ ছাড়ছেন না, অথবা কবে নাগাদ ছাড়তে পারেন? এবং যে অভিযোগটি উঠছে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, সাধারণ মানুষের থেকে বিভিন্ন মানুষ, যে আপনারা সরকারের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সুবিধা নিচ্ছেন নানাভাবে। এবং এই ব্যাপারে আরেকটি তথ্য দিই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি বাস রিকুইজিশন করে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেস সচিব ব্যাখ্যা দিচ্ছেন। এই পিরোজপুরের ঘটনাটা কি, আসলে কিভাবে তারা এই যে রিকুইজিশন পেল, অথবা এই বিষয়টিতে আপনি কি বলবেন? এবং একই সাথে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং মাহফুজ এবং আসিফের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় যারা যারা নানাভাবে অংশগ্রহণ করেছে এবং নানাভাবে আছে, প্রত্যেকেই একটা নতুন বাংলাদেশ চিন্তা করে এবং নতুন বাংলাদেশ চায়। আমাদের 71 পরবর্তী সময়ে বাংলাদেশে অনেক কিছুই লিখিত ছিল, বাংলাদেশে অনেক কিছু লিখিত এখনো আছে, বাংলাদেশের নানা রাজনৈতিক দলের প্রতিজ্ঞা আছে এবং তাদের নানা পরিক্রমা আমরা দেখেছি। কিন্তু যে বিষয়টা আমরা খুব কম উপলব্ধি করেছি এবং দেখেছি সেটা হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মাঠে লড়াইয়ের সাথে সাথে সেটার জন্য আসলে দীর্ঘ রোড ম্যাপ, সেটার জন্য পরিকল্পনা করে কাজ করা। তো আমরা এটাতে খুবই সুদৃঢ়ভাবে বলতে চাই যে গণমানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন আমাদের সময়ত আহ্বায়ক নাহিদ ইসলাম। যখনই গণমানুষের প্রয়োজনে, এবং তখন থেকে যখনই আলাপটা হচ্ছিল তখন থেকেই আমাদের পক্ষ থেকে খুব স্পষ্ট বলা হয়েছিল যে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে, সকল রাজনৈতিক অংশীদারদেরকে নিয়ে আসলে আগামী নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা তৈরি করা হবে। এবং যখনই সময় এসেছেন এবং তখনই তিনি বাংলাদেশে, এটা একটা নজিরবিহীন ঘটনা যে ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে এসে জনমানুষের কাতারে দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করার জন্য একদল তরুণ এবং সারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের অংশীজনকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করা। এটা খুব সহজ কোনো বিষয় না। আমরা ইতিপূর্বে খুব বেশি এই ধরনের কোনো এক্সাম্পল আমরা দেখিনি। তো সেই জায়গা থেকে যে দুইজন গণঅভ্যুত্থানের যে দুজন অগ্রনায়ক আছেন এবং তারা সরকারে আছেন, তারা কখন রাজনীতিতে আসবেন এবং কিভাবে আসবেন, যদি আসতে চায় কিভাবে আসবেন, এটা একান্ত ওনারা বলতে পারবেন। এবং আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনি জানেন যে উপদেষ্টা আসিফ উনি অলরেডি বলেছেন যে এখন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছেন, বিশেষ করে উনি যেহেতু এখনো সরকারে আছেন, সেটার সাথে আলটিমেটলি ওনাদের ওই অর্থে সম্পর্ক নাই। কারণ হচ্ছে যে আপনার গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানে আমরা সবকিছু নতুন ভাবে চিন্তা করছি, সেখানে প্রত্যেকটা মানুষের যাতে আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে। তাহলে যারাই এই গণঅভ্যুত্থানটা করেছে প্রত্যেকেই তো মানুষ মাত্রই যেহেতু রাজনৈতিক, প্রত্যেকের নতুন রাজনৈতিক যে পরিক্রমায় প্রত্যেকেই চাইবেন রাজনীতি করবার। কিন্তু রাজনীতি করবার জন্য যারা সরকারে আছেন সেই সময় সরকারের তো কোনোভাবেই থাকবার সুযোগ নেই। যখনই সময় আসবেন তখনই হয়তো ওনারা জানিয়ে দেবেন। আমরা আমাদের দলের পক্ষ তারা থেকে এখন এরকম কোনো সরকারে বার্তা আমরা আছেন, পাইনি যে ওনারা আগামীতে। জি সুজাউদ্দিন, তারা এখন সরকারে আছেন আমরা এখনো পর্যন্ত এরকম কোনো যখন সুবিধা মনে হবে যে পলিটিক্যাল পার্টির জন্য সরকারে যতদিন থেকেছি ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল পার্টিতে যোগ দেওয়ার জন্য এখন আপনাদের পার্টির জন্য অথবা তাদের জন্য ভালো সময়, তখন তারা যুক্ত হবেন। বিষয়টা কি এরকম? না, আমি আগে বলছি যে মানুষ মাত্রই যেহেতু রাজনৈতিক, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত জানি না যে ওনারা রাজনীতি আসবেন কিনা বা কিভাবে আসবেন।
এটা একান্ত ওনারা বলতে পারেন। কিন্তু প্রত্যেক মানুষের রাজনীতিতে অংশগ্রহণ করার, রাজনীতিতে আসবার প্রত্যেক মানুষের তার অধিকার আছে, এবং সেই জায়গা থেকে এটা ওনারা ভালো বলতে পারবেন, কারণ আমরা এখনো পর্যন্ত এরকম কোনো মেসেজ আমাদের কাছে নাই। যিনি আসছেন আমাদের এখানে, তিনি সরকারের থেকে পদত্যাগ করে আসছেন, সকল ধরনের প্রসিডিউর মেনটেন করে। একজন নাগরিক সে রাজনৈতিক হতে হলে, রাজনৈতিক পাকাতনে আসবার জন্য তার যা যা করা দরকার তিনি সেসব করে এখানে আসেন। সুজাউদ্দিন, একটু যদি বলতেন পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি বাসের যে রিকুইজিশনের ঘটনা, এই বিষয়টি সম্পর্কে আপনার যদি জানা থাকে। জি, ধন্যবাদ। গতকালকে আমি আগেও বলেছি যে সারা বাংলাদেশে প্রতিটা জায়গা থেকে আসলে প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তারা বিভিন্ন সময় এসে যোগদান করেছেন এবং প্রোগ্রামে এসেছেন। তো সেই জায়গা থেকে এরকম একটা খবর আমরা গণমাধ্যমের মারফত আমরা জানতে পেরেছি, এবং ইতিমধ্যে আমাদের সাংগঠনিক ভাবেও এটার একটা প্রক্রিয়া চলমান। আমরা খোঁজ খবর নিচ্ছি, যদি এরকম কেউ হয়ে থাকে, এরকম কেউ করে থাকে, তার বিরুদ্ধে আসলে এবং সাংগঠনিক ভাবে সংগঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ব্যবস্থা নেবে। কারণ আমরা ইতিমধ্যে এটা অনেকেই আমরা নানা জায়গা থেকে শুনছি, আমরা এখনো এই ব্যাপারটা কনফার্ম না। আমরা সবাইকে একটা কথাই বলা স্পষ্ট করে, সেটা হচ্ছে আমরা যখনই মানুষ আমাদের প্রতিনিধিরা আসছেন প্রত্যেককেই, এবং নানা জায়গায় আপনারা এর আগের প্রোগ্রাম আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তারা আসার পথে বাধাগ্রস্ত হয়েছে, এবং তারা নানা সময় হামলার শিকার হয়েছে, এবং অনেক সময় আসতেও পারে নাই। এই ধরনের ঘটনাগুলো আমরা কিন্তু দেখেছি। তো এই যে এক্সাম্পলটার কথা বলা হচ্ছে, এইটা যদি এটা তো একটা তদন্তের প্রক্রিয়া আছে, এটা কোনোভাবে হয়ে থাকলে এটা খুবই নিন্দনীয়। কারণ আমরা সবসময় বলে আসছি, আমরা কোনোভাবেই সরকারের আমাদের নানা জায়গা থেকে যখনই বলা হয় যে আপনি সরকারের সুবিধা নিচ্ছেন, এটা নিচ্ছেন, সেটা নিচ্ছেন, এই ধরনের আলাপগুলো আসলে বাইনারি পলিটিক্স এর ভিতর দিয়ে মানুষ এই আলাপগুলো একটা অপার সম্ভাবনাকে নষ্ট করবার একটা প্রক্রিয়া অনেকেই করে থাকেন। কিন্তু যে অভিযোগটার কথা বলা হচ্ছে, এটা যদি হয়ে থাকে আর সেটা নিয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এটা কোনোভাবেই একটা রাজনৈতিক পরিক্রমায় একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য সরকারের বা কোনো অংশ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নিয়ে কোনোভাবে কামনা। সুজাউদ্দিন, আমি আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসি। আপনাদের যে পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান, ভালো আয়োজন হয়েছে দেখলাম, অনেক মানুষজন গিয়েছেন, ব্যয় তো মোটামুটি ভালোই হয়েছে মনে হয় আপনাদের এই আয়োজনে? আমাদের যেহেতু প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন, একটা প্রোগ্রাম করবার জন্য মানুষ যেই ধরনের আমাদের লজিস্টিক্যাল সাপোর্ট গুলো দরকার, সেই ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট গুলো আলটিমেটলি আমাদের হয়তো সেটা ব্যবস্থা করতে হয়েছে, আমাদের যারা লজিস্টিক্যাল টিম ওনারা ব্যবস্থা করেছেন। এখানে প্রশ্ন অনেকে করছেন যে আপনারা সবাই তরুণ, বিভিন্ন পেশাজীবী অথবা ছাত্র ছিলেন, হয়তোবা এখন অন্য কাজ করছেন, সেটা যেভাবেই হোক, যেটা প্রশ্ন উঠছে যে এই যে আপনারা যে নতুন পার্টি, আপনারা যে আত্মপ্রকাশ করলেন, কিভাবে আসলে অর্থ সংগ্রহ করলেন, ফান্ড রাইজিং কিভাবে হলো, এত বড় আয়োজন করলেন, এই বিষয়টি অনেক প্রশ্ন করছেন। আপনি জানেন যে আমরা যারা বিশেষ করে জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, আমরা আসলে ধরেন আমাদের বেশিরভাগই আমরা বাই প্রফেশন আমরা বিভিন্ন জায়গায় স্ব জায়গায় তারা খুবই দুর্দান্ত ভাবে কাজ করছে, এবং অনেকে অনেক জায়গায় স্ব জায়গায় প্রতিষ্ঠিত। তো সেই জায়গা থেকে আমাদের একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল পলিসি ছিল, যেখানে আমরা প্রত্যেকেই চাঁদা দিয়ে আসলে পলিটিক্যাল পার্টিটা আমরা এই জায়গায় আসলে নিয়ে আসা। এবং গতকালকে যে প্রোগ্রামটা, সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা সদস্যদের আমাদের সেখানে পার্টিসিপেশন আছে, এবং সাথে সাথে আমাদের মধ্যখান থেকে যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা আসলে আমাদের আগামী দিনের রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করবে, এবং যারা নানাভাবে আমাদের সাথে সংযুক্ত, তাদের একটা কন্ট্রিবিউশন সেখানে রয়েছেন। তো সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকের অংশীদারিত্বের মাধ্যমে গতকালকে প্রোগ্রামটা সফল হয়েছে, যেখানে প্রত্যেকটা মানুষ, যেমন আমাদের যারা থানা পর্যায়ের সংগঠকরা আছেন, তারা প্রত্যেকে ক্যাপাবল যে সে তার একটা বাস এখানে নিয়ে আসার জন্য, সে ওইটুকু ব্যয়ভার বহন করার জন্য। কারণ উপজেলা পর্যায়ে আমাদের যারা সংগঠক বা সদস্যরা আছেন, তারা প্রত্যেকে কিন্তু 25+, এবং বেশিরভাগই নানা পেশায় যুক্ত। তার প্রত্যেকটা জায়গা থেকে সেখানে আমাদের নানা পেশাজীবীরা আছেন, ছাত্র আছেন, ইভেন অনেক জায়গায় আমাদের ব্যবসায়ীরাও আছেন। তো সেই জায়গা থেকে এই প্রোগ্রামটা এই জায়গাতে একটু প্রশ্ন রাখতে চাই সুজাউদ্দিন, আমি যদি একটু প্রশ্ন রাখি আপনার কাছে, যদি যেটা হচ্ছে যে সবই ঠিক আছে, রাজনৈতিক দলের সাথে আপনারা যুক্ত যারা আছেন থানায় অথবা ঢাকার বাইরে, সবই ঠিক আছে। এই যে শুভাকাঙ্ক্ষী যারা, এই শুভাকাঙ্ক্ষী বিষয়টা আমি আপনাকে কেন জিজ্ঞেস করছি, আমরা বিগত সময় দেখেছি বড় বড় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, এই যে শুভাকাঙ্ক্ষী আসলে কেন আপনাদের শুভাকাঙ্ক্ষী, অথবা কোনো রাজনৈতিক দলের কেন শুভাকাঙ্ক্ষী তারা হন, আসলে তাদের কি প্রয়োজন অথবা তাদের কি স্বার্থ এখানে আসলে, এবং তারা কারা, এই যে ব্যবসায়ী অথবা অন্য যারা আছেন তারা কারা, কেন শুভাকাঙ্ক্ষী? সুজাউদ্দিন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে ধরেন
আপনার এই পার্টি বা আমাদের মতাদর্শের এই চিন্তার বাইরে আলাদা করে যে শুভাকাঙ্ক্ষী যে যে ব্যাপারগুলো আমরা আগে দেখেছি, যাদেরকে হায়ার করা হয় নির্দিষ্টভাবে তাদের গোষ্ঠীগত ইন্টারেস্ট সার্ভ করা হয়, এরকম কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের নেই। আর এখানে আমরা যাদেরকে শুভাকাঙ্ক্ষী বলছি তারা আসলে আমাদের এই পদযাত্রায় এই রাজনৈতিক পরিক্রমার সাথে তারা আমাদের যুক্ত। তারা হয়তো এখন আমাদের সাথে যুক্ত হন নাই, তারা সামনে যুক্ত হবেন। এবং এটা এমন না যে তারা সমাজে কোনো বিগ ফিশ অথবা সমাজে যেসব শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা চিনি এরকম কোনো শুভাকাঙ্ক্ষী না। ধরেন আমি আপনাকে একটা ছোট করে একটা এক্সাম্পল দিই। ধরেন আমার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেটা বাঁশখালীর একটা প্রোগ্রামে। সেখানে আমাদের প্রোগ্রাম শেষে একজন ভদ্রলোক উনি আসছেন, উনি বললেন যে উনি উনি লড়াই সংগ্রামে উনি প্রায় 10-12টা মামলার আসামি ছিলেন। এবং তিনি বলেছেন যে আপনাদের এই লড়াইয়ের সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যা কিছু করা দরকার আমি সর্বোচ্চ তাইটুকু করবো। এবং উনি এটাও বলেছেন যে যে আমার এইটুকু আমার সামর্থ্য আছে সাধ্যের মধ্যে, যখনই আপনারা মনে করবেন অথবা যখনই এই রাজনৈতিক পরিক্রমায় আমাকে কোনোভাবে যদি অংশগ্রহণের সুযোগ দেন সেটার সুযোগ থাকবে। কিন্তু সে কোনো এক্সটার্নাল কেউ নয়, সে কিন্তু আমাদের রাজপথের সহযোদ্ধা। সেই সহযোদ্ধার অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই রাজনৈতিক পরিক্রমা। তো সেই জায়গা থেকে রাজনীতিতে আলাদা করে যে শুভাকাঙ্ক্ষীর ঘটনাগুলোর কথা আমরা জানি, যে ব্যাপারগুলো জানি, এগুলো শুধুমাত্র কোনো গোষ্ঠী কেন্দ্রিক ব্যাপার। আমরা কোনোভাবেই সেই শুভাকাঙ্ক্ষীদের তাদের কোনো ধরনের চিন্তা বা তাদের ব্যাপারগুলোর সাথে আমরা ধরেন সংযুক্ত নই। আমরা যেটা বলছি যারা আমাদের সহযোগিতা, যেমন আপনি জানেন আমাদের 100-এর বেশি হচ্ছে আমাদের ডায়াসপোরা মেম্বার আছেন, যারা প্রবাসী, যারা বিদেশে থাকেন। এই আন্দোলনে প্রবাসীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সেখানে আমাদের অনেক প্রবাসী আমাদের যারা আমাদের বিভিন্ন এবং অনেকগুলো দেশের দেশের কমিটিও কিন্তু আমাদের হয়েছে। তো সেই জায়গায় কিন্তু আমাদের প্রবাসীরাও কিন্তু কন্ট্রিবিউট করে এবং নানা সময় যখনই আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, মিটিং হয়, তারা করে থাকেন। তো সেই ধরনের শুভাকাঙ্ক্ষীর কথা বলছি, যারা আসলে আমাদের শুধু শুভাকাঙ্ক্ষী নয়, যারা আমাদের সহযোদ্ধা এবং আগামী লড়াই সংগ্রামে এবং বিগত সময়ে ছিল এবং আগামী সময়ে থাকবে। জি, সুজাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। নুরানুর, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে আসি, আপনি চাইলে এই বিষয়ে একটু বলতে পারেন। আমি যে প্রসঙ্গটি আপনার কাছে আসতে চাই আমি একটু তুলে ধরি, তা হচ্ছে শিল্পকলার কাজে সংস্কৃতি উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দেন সৈয়দ জামিল আহমেদ। আপনি ঘটনাটি নিশ্চয়ই দেখেছেন, এটি আমি আর বেশি বলবো না। পুরো বিষয়টি আপনার কাছে কি মনে হয়েছে লুনানুর? প্রথমত হচ্ছে যে পদত্যাগ করেছেন, দেখলাম যে খুব সুস্পষ্ট করে বলেছে যে হস্তক্ষেপ হয়েছে। হস্তক্ষেপ আসলে সরকারের পক্ষ থেকে হওয়া, এবং এর আগে বিভিন্ন কর্মসূচিতে আপনারা দেখেছেন যে নাটক তৈরি, নাটক প্রদর্শনী, তারপরে হচ্ছে যে বিভিন্ন গেস্ট তাদেরকে বলা। আমি একটু একদম অন্যভাবে বলি, আপনি যখন এই যে বাইনারির কথা বলা হচ্ছে বারবারই সেজা বললেন, বাইনারি তৈরি হয়েছে আমাদের দেশে, এইটা বিকল্প এইটা, এবং দ্বিদলীয় গণতন্ত্র তৈরি করার মধ্যে দিয়ে রাজনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া তো দীর্ঘদিন ধরেই চলে। কিন্তু আপনি যে প্রসঙ্গে আমি এই কথাটা বললাম যে 5 তারিখের পরে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বিভ্রান্তিকর যে শব্দটা ছিল, যেটা বিভ্রান্তিকর বলতে আমি ওই ব্যাপারটা আনএক্সপেক্ট করি, সেটা হচ্ছে ত্যাগ। এতদিন কোথায় ছিলেন? অথবা এখন শিল্পকলাতে তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নাটক প্রদর্শনী হতে দেয়নি, আলোচকদেরকে আসতে দেয়নি, অতিথিদেরকে আসতে দেয়নি, তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগে। আবার দেখেন রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে এই মুহূর্তে, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সাথে স্বৈরাচারী শেখ হাসিনার সম্পর্কটা কিন্তু একদম, আমি কি বলবো, তারা একজন আরেকজনকে মানে সে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিচ্ছে, আবার তারা উপাধি দিচ্ছে। এই ধরনের তাদের একটি সাংগঠনিক রাজনৈতিক সম্পর্ক ছিল, আপনারা জানেন। কিন্তু 5 আগস্টের পরে এসে কি হলো, যে নিজ নিজ স্বার্থে ত্যাগ লাগানো শুরু হলো, এবং সেটার একটা মানে বাজে মানে চেহারা আমরা দেখেছিলাম বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিতে। দেখেছেন খুবই দুঃখজনক ভাবে চারুকলায় রফিকুল একজন শীত দ্বারা সোজা করা মানুষ, তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি নিরাপত্তার কথা বলে, বা কেউ বাধা দিয়েছে সেই কথা বলে। এবং শিল্পকলায় এই ঘটনাগুলো ঘটেছিল। তো জামিল আহমেদকে আপনারা যারা চিনেন, বাংলাদেশের মানুষ আমরা যারা চিনি, সে ওখানে থাকা অবস্থায় এই বিষয়গুলো খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। দর্শক যাকে চায়, মানে শিল্পকলায় বা মানে এই শিল্পাঙ্গনে যারা কাজ করে তারা স্বাধীনভাবে তাদের কাজ করবে, এই প্রত্যাশায় তো 5 আগস্টের পরে মানুষের ছিল। কিন্তু সেই জায়গাগুলো বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে, আমরা দেখেছি। ভেতরের বিষয়গুলো তো আসলে জানি। এবং এখানে এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি জানি না আপনার দেখার সুযোগ হয়নি,
ওখানে আর্মিদের টেন্ট রয়েছে, ক্যাম্প রয়েছে, মানে সংস্কৃতি চর্চার জন্য যে একটা উন্মুক্ত বিষয়, সেই জায়গাটাও মানসিক ভাবেও বাধাগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় যে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাটা মানে যথেষ্ট বাহ্যিক যুক্তি আমাদের সামনে রয়েছে। গত মানে সেপ্টেম্বর মাস থেকে যে ঘটনাগুলো ঘটে আসছে তাতে করে আমার মনে হয় যে এই বিষয়টি যুক্তি রয়েছে, এবং ওনার জন্য এটি বোধহয় সুনিশ্চিত ছিল বা প্রত্যাশিত ছিল। নিশ্চয়ই বাংলাদেশের মানুষের মতো উনিও একদম স্বপ্ন নিয়ে আশা নিয়ে শুরু করেছিলেন, কিন্তু আমরা কিন্তু প্রথম দিন থেকেই দেখছি যে সেটি আসলে হচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে, এবং সেটার একটা শেষ পরিণাম দেখলাম। তবে এই বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং অনাকাঙ্ক্ষিত আরো বলবো, আমি জানি না, গণমাধ্যমে দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টার বরাদ্দে যে মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে আর ঘুরে বেড়াচ্ছে, সে শব্দগুলো খুবই অনাকাঙ্ক্ষিত। আসলে আমি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি বাংলাদেশের, সারা পৃথিবীর নাটকে তার যে অবদান, তার যে প্রত্যয়, এই শব্দ চয়ন হচ্ছে, আমি জানি না ঠিকভাবে বলেছে কিনা, আমি টেলিভিশন থেকে শুনি। এই বিষয়গুলো খুব অনাকাঙ্ক্ষিত। এই বাংলাদেশের জন্য কিন্তু আমরা লড়াই, আমরা কিন্তু এই মুভমেন্টে বাংলাদেশে যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জোটের সাথে ছিল না, তাদের বাইরে সকলে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সকল রাজনৈতিক দলগুলো এই মুভমেন্টে এসছে, এটা মাথায়। ছাত্ররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেছে, রাজনৈতিক দলগুলো বাইরে আন্দোলন করছে, এবং রাজনৈতিক দলগুলো একদম মানে সর্বোচ্চ সমর্থন ছাত্রদের প্রতি দিয়েছিল। সেটারই একটি মানে প্রতিফলন 5 তারিখে ঘটেছে। আপনারা দেখেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, ছাত্রদের, ছাত্র শ্রমিক, কৃষক, রিকশাওয়ালা, সর্বস্তরের মানুষ, কাজে সব সর্বস্তরের মানুষের যে লুনানুর, আমি একটি ভিন্ন প্রশ্ন নিয়ে আসতে চাই আপনার কাছে, আমাদের সময় খুব কম। আমি একটু একটা প্রশ্ন নিয়ে আসি, সেটা হচ্ছে যে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে অথবা হবে এমনটা বলা হচ্ছে। এদিকে আমরা যেটা জানি সারা বাংলাদেশ জুড়ে চলছে ডেভিল হান্ট। এই যে ডেভিল হান্ট, অল আউট অ্যাকশন, আমরা বিভিন্ন নামে দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি কি দেখছেন বাংলাদেশে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হচ্ছে এই ধরনের উদ্যোগে? আমি ছোট্ট করে একটা ঘটনা একটু তুলে ধরি। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার লিংক রোড এলাকায় দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তাকে ভুয়া পুলিশ উল্লেখ করে হামলার ঘটনা করেছে, তাকে মারধর করা হয়েছে, মোবাইল ফোন, মানি ব্যাগ এগুলা এবং ওয়াকিটকি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এবং এই ধরনের আরো বিভিন্ন ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, যে একজন পুলিশ কর্মকর্তাকে পরবর্তীতে ধরা হয়েছে, ছিনতাইকারীরা চাপাতি দিয়ে ভয় দেখাচ্ছে একটা রাস্তার কোণে। ঢাকারই ঘটনা এটি নিশ্চয়ই দেখেছেন। এই হচ্ছে পরিস্থিতি, কেমন দেখছেন লুনানুর, যদি সংক্ষেপে 30 সেকেন্ডে বলেন। একটা বিষয় হচ্ছে, আমি জানি না আগে আপনাকে বলেছি কিনা, সেটা হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কখন ঘটে, যখন মানুষ মনে করে যে সবকিছু সকল আইন শৃঙ্খলা মানে ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে যা খুশি তাই করতে পারবে, তখন হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, সবাই রাস্তায় নেমে যায়। আরেকটি বিষয় হচ্ছে মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন নিজেকে রক্ষা করার জন্য সে আইন তুলে নেয়। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে সরকার কেন একটু দেরিতে এই ডেভিড করছে, ডেভিড কি না ধরনের বিতর্ক আছে আপনি জানেন সেই কথাগুলো, এবং যত বেশি সন্ত্রাসীদের ধরার জন্য ব্যবহার করা হচ্ছে অথবা ধর্ষণকারীকে ধরার জন্য ব্যবহার করা হচ্ছে, অভিযোগ আছে তার চেয়ে বেশি রাজনৈতিক হেনস্থা করা হচ্ছে, রাজনৈতিক কর্মীদেরকে ধরা হচ্ছে। কিন্তু এই যে আপনি বললেন যে সন্ত্রাসীদের ধরার জন্য ডিএমপির যে অল আউট কর্মসূচি বা জিরো টলারেন্স, এর আগেও এই শব্দগুলো আমাদের কাছে খুবই পরিচিত, এবং এই শব্দগুলোর মধ্যে এক ধরনের হেয় মনোভাব আছে, অতীত আমরা শুনেছি আর কি। কিন্তু এই বিষয়টি আরো আগে শুরু করা উচিত ছিল। মানুষের জীবনযাত্রার চরম নিরাপত্তার মধ্যে চলে গিয়েছে, এবং সরকারকে প্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আইনি শাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে একটা মানে লাগামহীন ভাবে চলছে এটাকে লুনানুর, আপনাকে ধন্যবাদ। করতে পারে নতুন বাংলাদেশের বিষয়টা আসলে পাক আওয়াজ হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি লুনানুর, আমি দুঃখিত আমাদের সময় একদম শেষ, অতিরিক্ত সময় আছি। সুযোগ দিন আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আর সময় দিতে পারছি না, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও আলোচনা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দুজনই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।